আপনার পার্শ্ববর্তী দেশ একটা ভ্রান্ত মতবাদের ওপর কট্টর। আপনারা কাগজ পড়ছেন আর সেটাকে নিয়ে ফেসবুকে ইয়ার্কি করছেন। আমি বলছি এটা ইয়ার্কি নয়, এটা বাস্তব। কারণ আমি নিজেও 3 বছর ভারতে ছিলাম। আমরা মনে করছি এটা মজা করছে, কিন্তু না, তারা অন্তর থেকে কট্টরভাবে বিশ্বাস করে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে। এটা কোনো মজা নয়, এটা একেবারেই সত্যি। ঢাকা দখল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এবার সে দেশেরই এক ব্যক্তি। আর বাংলাদেশের শিক্ষার পরিস্থিতি নিয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সভায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নামে এক শিক্ষাবিদ তার বক্তব্যে বলেন, আপনার পার্শ্ববর্তী দেশ একটা ভ্রান্ত মতবাদের ওপর কট্টর। আপনারা কাগজ পড়ছেন আর সেটাকে নিয়ে ফেসবুকে ইয়ার্কি করছেন। আমি বলছি এটা ইয়ার্কি নয়, এটা বাস্তব। কারণ আমি নিজেও 3 বছর ভারতে ছিলাম। আমরা মনে করছি এটা মজা করছে, কিন্তু না, তারা অন্তর থেকে কট্টরভাবে বিশ্বাস করে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে। এটা কোনো মজা নয়। তারা অখণ্ড কট্টর থিওরিতে বিশ্বাস করে। আর আপনারা সেকুলার, এইভাবে টিকতে পারবেন না। টিকে থাকতে গেলে আপনাদের কট্টর হতে হবে। কি বলছেন শিক্ষাবিদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, শুনবো। সারা পৃথিবী যাচ্ছে তার নিজ নিজ দিনের কট্টরতার দিকে। আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ওপেন তার দিনের উপর কট্টর, কিন্তু আপনি সেকুলার 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 সেকুলার। আপনি টিকতে পারবেন না, পরাধীন হয়ে যাবেন। আপনি স্বাধীন থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার দিনের উপর কট্টর হতে হবে, এবং এটাতে ভয় পাওয়া যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। এটা কম্প্রোমাইজ করা হচ্ছে গোলামদের স্বভাব। আমরা যেহেতু 190 বছর ব্রিটিশদের গোলামি করেছি, ফলত ওইটা আমাদের রক্তে রক্তে মিশে আছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি 2-1 মিনিটের প্রশ্ন উত্তরের জন্য দিতে চাই। সংক্ষিপ্ত আলোচনায় যেটি বোঝাতে চাইলাম যে সময়ের গুরুত্বের বিষয়ে আমাদের কোরআনে, আমাদের হাদিসে যেই পরিমাণ আয়াত এবং হাদিস আছে, আমাদের অতীত সালাফে সালেহীন যে পরিমাণ সময়কে কাজে লাগিয়েছে, এখনকার মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছে। না দিনই না দুনিয়াবি। আমরা দুনিয়াবি জগতেও পিছিয়ে। আপনি বাংলাদেশের শিক্ষার সাথে ভারতের শিক্ষার তুলনা করেন। ভারতের যে অঞ্চলগুলো, বিশেষ করে বেঙ্গলোর, সেকেন্ড সিলিকন ভ্যালি এই সাবকন্টিনেন্টে, এগুলো পরিশ্রম ছাড়া হচ্ছে না। অবশ্যই সময়কে কাজে লাগানোর মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। আর আমরা এই দল ওই দল, রাজনীতি, মারামারি, গণ্ডগোল, ক্ষমতা, কামড়াকামড়ি এই করতে করতেই দিন শেষ। 2-3টা জিনিসের পিছনে আমাদের যুবক সমাজ বেশি সময় নষ্ট করতেছে, যা বক্তব্যের মধ্যে তুলে ধরলাম। আবারও সামারি বলি, 1, ডিভাইস অ্যাডিকশন তথা মোবাইল বা এই জাতীয় ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক সময় নষ্ট। 2, নেশাদার দ্রব্যের মধ্যে সময় নষ্ট। 3, পাওয়ার প্র্যাকটিস তথা রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি। এই গণতান্ত্রিক রাজনীতি ক্ষমতার নেশা যার মধ্যে একবার পেয়ে বসে, ওইটাও আর এক নেশার মতো, ওটাও আর এক আফিমের মতো। সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, একাডেমিক লাইফে ফোকাস করতে পারে না। ফলত আমাদের দেশের কোনো ইউনিভার্সিটি থেকে ওরকম যোগ্য স্টুডেন্ট যারা ওই একাডেমিক জগতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এরকম ভূমিকা রাখার মতো স্টুডেন্ট বের হয় না। আপনি কল্পনা করতে পারেন, যেই দিন বাংলাদেশে এই কোন এক বিশ্বকাপের ফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বা টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে দেখছে, তখন আমি ইংল্যান্ডে, আমি তখন ইউনিভার্সিটি অফ ডান্ডির স্টুডেন্ট। কিন্তু ডান্ডিতে বুঝাই যাচ্ছে না যে আজকে এরকম একটা ফাইনাল বিশ্বকাপ হচ্ছে। মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূর, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না, এই হুমকি দিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে এই দাবিও উঠেছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর সেই ভিডিওটা দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সবুজ টুপি পরা কয়েকজন নিজেদের বাংলাদেশের প্রাক্তন সেনা বলে দাবি করে বলছেন মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এখানেই শেষ নয়, তাদের দাবি রাওয়ার 5000 যে সদস্য রয়েছে তার অর্ধেকই নবীন, আর এর সঙ্গে দেশের জনতা ও ছাত্র সমাজ যুক্ত হলে ভারত কেন, আমেরিকাও নাকি তাদের কাছে টিকবে না। রীতিমতো হাস্যকর দাবি, শোনাই সেটাও। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা,
আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 1971-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল অনস্বীকার্য। ভারতীয় সেনা পাশে না দাঁড়ালে আজকে স্বাধীন বাংলাদেশ হতো না। কিন্তু সেই ইতিহাস ভুলে কি করে অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনার তরফে এই দাবি করা হলো, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। একই সঙ্গে বাংলাদেশের গায়ে লেগেছে বিশ্বাসঘাতকের তকমা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শেখ হাসিনা সরকারের পতন হবার পরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। টার্গেট করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার প্রেক্ষিতে মুসলমানদের প্রস্তুত থাকতেও নির্দেশ দিতে দেখা গিয়েছে বাংলাদেশের মৌলবীদের। হুমকির সুরে বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়ালে 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দেবে। কি বলছেন বাংলাদেশি মৌলবী এনায়েতুল্লাহ আব্বাসী, শোনাবো। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী। অন্যদিকে বাংলাদেশের আইনজীবীরা হুমকির সুরে বলেছিলেন ইসকনের নেতা চিন্ময় দাসকে যতদিন না পর্যন্ত আলিফ মামলায় আসামি করা হবে না ততদিন পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে। কি বলেছিলেন আইনজীবীরা, আসুন শোনাই সেটাও। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নিঃস্বভাবে কুফি ইসকনের সেই জঙ্গি সংগঠন ইসকনরা আজকে আমরা ইসকনের যে মদতদাতা, ইসকনের যে নেতা, এই চিন্ময় দাসকে ইসকনের মামলায় আসামি করা হয় নাই। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।